বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতে বসেছি প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ধারাবাহিক ক্লাসে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন গণিত প্রথম পত্রের দশম অধ্যায় আমি লেকচার 3 শুরু করতেছি। যারা ইতিমধ্যে লেকচার 1 লেকচার 2 শেষ করেছ তাদের অবশ্যই লেকচার 3 অবশ্যই ভালো লাগবে। আজকে আমি যে অংশটা পড়াচ্ছি যোগজীকরণ বা সমাকলন, এই অংশের ত্রিকোণমিতিক ফাংশন বিশেষ করে সাইন ও কস এই দুইটার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকব। আজকের পুরো ক্লাস জুড়েই আমি সাইন কসের গুণিতক ফাংশনের উপর কাজ করব। তো আজকের ক্লাসটা এদিক থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ। আমরা জানি বইগুলোতে ত্রিকোণমিতিক ফাংশনের সাইন কসের গুণিতক অঙ্ক অনেক বেশি পাওয়া যায়। আমি ডান পাশে আমি কিছু সূত্র লিখে নিয়েছি। এই সূত্রগুলোকে ব্যবহার করে আমি কিছু অঙ্ক করব। সাইন ও কসের গুণিতক ফাংশন, এমন ফাংশন যাদের সূত্র আছে ওদেরকে নিয়ে আমি কিছু ইন্টিগ্রেশন আজকে করব। তাহলে আমরা ডান পাশে যে সূত্রগুলো লিখেছি আমি কিছু নমুনা অঙ্ক করব। আমার পিডিএফে বেশ কিছু অঙ্ক করা থাকবে, তোমরা সেগুলো থেকে কিছু অঙ্ক নোট করে নেবে। আমি এখানে 9টা ফাংশন লিখেছি। আমি পরপর প্রতি ফাংশনের উপর একটা করে অঙ্ক আলোচনা করতেছি। প্রথমে আসো, ইন্টিগ্রেশন সাইন স্কয়ার 3x। এটা আমি ইচ্ছামতোই নিয়েছি, ইচ্ছামতো। সাইন স্কয়ার x, সাইন স্কয়ার 2x, সাইন স্কয়ার 3x, এরকম গুণিতক সাইন x ইন্টু সাইন এক্স, এটাকে বলা হয় সাইন এক্সের গুণিতক সাইন স্কয়ার x। এমন গুণিতক যাদের আমার ত্রিকোণমিতিক সূত্র আছে। ইন্টিগ্রেশনের এই রুলটা আমি আমার লেকচার শিটে নিয়ম 2তে দিয়েছি। আজকে আলোচনা হচ্ছে নিয়ম 2। এর আগে আমরা নিয়ম 1 আলোচনা করছি। প্রথমে আমি এটা 1/2 এনে ভিতরে একটা 2 দিয়ে দিব। কেন? আমি যে সূত্রগুলো জানি, আমি জানি 2 সাইন স্কয়ার থিটা, এটা সরাসরি সূত্র আছে যা আমি ডান পাশে লিখে নিয়েছি, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে আমি লিখব 1 মাইনাস কস 2 থিটা, অর্থাৎ 3x এর ডাবল 6x। তাহলে 2 সাইন স্কয়ার x হলো 1 মাইনাস কস, যত অ্যাঙ্গেল, এখানে যত অ্যাঙ্গেল আছে তার দ্বিগুণ। সূত্র হলো x হলে 2x, 3x হলে 6x। আমি 3x নিয়েছি, 6x। এবার ইন্টিগ্রেশন সূত্র আমরা যারা ইতিমধ্যে মুখস্থ করেছি অবশ্যই জানি। যেমন ইন্টিগ্রেশন অফ 1 dx, এটা হলো x প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন mx, এটা সূত্র ছিল cos mx বাই m, হ্যাঁ, প্লাস সি। ইন্টিগ্রেশন cos mx dx হলো সাইন mx বাই m প্লাস সি। তোমরা একটা লক্ষ্য করো, এই দুটার মধ্যে কিন্তু একটা মাইনাস আছে, তাই আমরা অনেক সময় মাইনাসটা নিয়ে ঝামেলায় পড়ে যাই, কোনটাতে মাইনাস ভুলে যাই। যেমন আমরা ডিফারেন্সিয়েশন শিখছি কীভাবে, আমরা জানি কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তাহলে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হবে। তাহলে আমি মাইনাসটা দিব প্রথমটাতে। তাহলে আসো, হাফ 1-এর ইন্টিগ্রেশন, এই যে আমি লিখব 1-এর ইন্টিগ্রেশন, যেহেতু আমার চলক এক্স, তাহলে আমি লিখব এক্স cos mx, আমি এটা cos mx এর ইন্টিগ্রেশন লিখব sin mx বাই m বলতে এখানে 6। ইন্টিগ্রেশন শেষ, একটা প্লাস সি দিয়ে আমি কাজ শেষ করে দেব। তাহলে সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ারের যত অঙ্ক আছে, সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার 2x, সাইন স্কয়ার 3x, স্কয়ারের যত অঙ্ক আছে তোমরা সব অঙ্ক একই সিস্টেমে করতে পারো। আমি সাইন স্কয়ার 3x করলাম, সেটি হয়তো সাইন স্কয়ার 2x থাকতে পারে, বইতে হয়তো সাইন স্কয়ার x থাকতে পারে, অথবা থিটা দিয়েও থাকতে পারে, সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, এরকম। আমি আরেকটা অঙ্ক করতেছি। যদি এটা সাইন স্কয়ার না হয়ে কস স্কয়ার হতো, তাহলে দেখো কস স্কয়ার হয়, তাহলে আমি এখানে যদি কস দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের কস স্কয়ারের, এই যে আমি সূত্র 2 নম্বর লিখছি 2 কস স্কয়ার থিটা, তখন সূত্র হলো 1 প্লাস কস থিটা, অর্থাৎ 2 কস স্কয়ার থিটা সূত্র হলো 1 প্লাস কস, যত অ্যাঙ্গেল তার দ্বিগুণ। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন তো আগেরটাই, শুধু একটা প্লাস এসে গেছে।
তাহলে কস স্কয়ার এক্স, কস স্কয়ার 2x, কস স্কয়ার 3x, এদের যত অঙ্ক আছে আমরা করতে পারবো। তাহলে সাইন ও কসের গুণিতক আকার নিয়ে আমি কথা বলতেছি। এখানে দেখা যায় ত্রিকোণমিতির একটা সূত্র দিয়ে আমরা গুণিতক আকার মুক্ত করে ইন্টিগ্রেশন করতেছি। এই রুলের অঙ্কগুলো আমি আমার লেকচার শিটে নিয়ম 2-তে রেখেছি। ধরো আরেকটা অঙ্ক করি, 2 sin s cos s। আজকে আমি এখানে 9টা সূত্র লিখছি, আগে 9টা সূত্র 9টা অঙ্ক করব, তারপরে বাড়তি আর 2-1টা অঙ্ক করে আমি এই নিয়ম থেকে বেরিয়ে যাব। আমি 3 নম্বর যে সূত্রটা পাশে লিখছি, ধরো ইন্টিগ্রেশন সাইন 3x cos 3x, একটা অঙ্ক ইচ্ছা মতো লিখলাম। যদি আমি এখানে একটা হাফ এনে ভিতরে একটা 2 দিয়ে দিই, সাইন 3x cos 3x, দেখো তাহলে কি দাঁড়াইলো, এখানে একটা সূত্র আমি জানি 2 sin s cos হলো sin 2x, তাহলে আমি লিখতে পারি 2 sin a cos a হলো sin 2a, অর্থাৎ এটার অ্যাঙ্গেল দ্বিগুণ, অর্থাৎ 3 অ্যাঙ্গেল 6x। তাহলে এখন sin 6x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos 6x/6, ইন্টিগ্রেশন শেষ, প্লাস সি দিলাম। ছোট্ট অঙ্ক, যে ত্রিকোণমিতির সূত্র জানে সে পারবে। দেখো সাইন ইন্টু কস, এদের কোনো গুণিতক ইন্টিগ্রেশন সূত্র নেই, তাই সাইন ও কসের গুণিতক যে কোনো অঙ্ক আসলে আমি যদি দেখি এই সূত্রগুলোর মধ্যে পড়ে যায়, তাহলে সূত্রগুলো ব্যবহার করে আমি অঙ্ক করব। তা আমি সাইন ও কসের একটা গুণিতক অঙ্ক করলাম, যা অ্যাঙ্গেল সমান ছিল, যেটা আমি 3x দিয়ে করলাম। এরপরে আসো চতুর্থ যে সূত্রটা আমি লিখেছি 4 sin কিউব x। যদি অঙ্কটা এরকম হয়, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স, তাহলে আমি কি করতে পারি 1/4 এনে ভিতরে একটা 4 দিতে পারি, 4 sin কিউব এক্স। তাহলে 4 sin কিউব এক্সের সূত্র আমার ত্রিকোণমিতির সূত্র হিসাবে মনে রাখবো। 4 sin কিউব এক্সের সূত্র হলো 3 sin x মাইনাস sin 3x, 3 sin x মাইনাস sin 3x। তাহলে আমরা যারা ভিডিও দেখতেছি, এই অঙ্কগুলো সম্পূর্ণ তোমার ত্রিকোণমিতির সূত্র নির্ভর। তাহলে এখন আসি ইন্টিগ্রেশন করব। 3 sin x এর জন্য হবে 3 cos x মাইনাস 3 cos x, আর sin 3x এর জন্য আসবে মাইনাস cos 3x/3। একটা মাইনাস আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমার ইন্টিগ্রেশন শেষ, আমি এটা সি দিয়ে আমার কাজ শেষ করব। তাহলে আমি দেখা যায় ইন্টিগ্রেশনের জন্য এই অঙ্কগুলোতে 3টা কমন সূত্র ব্যবহার হচ্ছে। এটা হলো 1, এটা হলো sin mx, এটা হলো cos mx। এই 3টা সূত্র দিয়ে আমার আজকের নিয়ম দিয়ে সব অঙ্ক। আর ত্রিকোণমিতির 9টা সূত্র লাগতেছে। ত্রিকোণমিতির 9 সূত্রের মধ্যে আমি সাইন কিউব পর্যন্ত চলে আসছি। এখন যদি অঙ্কটা সাইন কিউব না হয়ে কস কিউব হয়, তাহলে আমি এখানে কস যদি দিয়ে দিই, তাহলে আমার সূত্র হলো 3 cos x প্লাস cos 3x। এখন আমার কসের ইন্টিগ্রেশন সূত্র আমরা জানি, কসের ইন্টিগ্রেশন সূত্র হলো কসের জন্য sin x আসে, তাহলে আমি লিখলাম sin x, আর কসের জন্য sin x আসে, তাহলে আমি লিখলাম sin x। এখানে m আছে, mটা নিচে দিয়ে দিলাম, হয়ে গেল আরেকটা অঙ্ক। তাহলে ইন্টিগ্রেশনে 4 cos কিউবের একটা অঙ্ক করলাম। এখানে আমি যে দুটো অঙ্ক পর করলাম, 4 sin কিউব x এবং 4 cos কিউব x, এই দুইটা অঙ্কের মধ্যে এক্সের অ্যাঙ্গেল যদি আমি 2x বা 3x দিই, তাহলে ওই পরিবর্তনটা তোমাকে বুঝে করতে হবে। যেমন আমি যেটা বললাম, আমি যদি এখানে cos 2x দিয়ে দিই, তাহলে আমার এখানে যদি 2x থাকতো, তাহলে এটা 2x আসতো, আর এটা দ্বিগুণ হয়ে 3 গুণ হয়ে 6x আসতো। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে নিচে এখানে একটা 2 বাড়তি আসতো, এখানে একটা 6 দিয়ে এখানে একটা অতিরিক্ত 6 আসতো। তাহলে এই যে একটা পরিবর্তন, cos কিউব 2x, এই যে 2x বা cos কিউব 3x, cos কিউব 4x, এই অঙ্কগুলো সব একই রকম অঙ্ক। তাই আমাদের বইতে আমি নিয়ম অনুযায়ী অঙ্ক আলোচনা করতেছি, শত শত অঙ্ক আমরা বানাইতে পারবো প্রত্যেক নিয়ম থেকে। তাই তোমাদের নিয়ম দিয়ে অঙ্ক অবশ্যই শিখতে হবে। এরপরে চলে যাই আমি সাইন কসের গুণিতক। আমি প্রত্যেকটা সূত্র থেকে একটা অঙ্ক করে যাচ্ছি। সাইন কসের গুণিতক আমি ইচ্ছা মতো একটা ফাংশন নিচ্ছি, sin 3x cos x, একটা ইচ্ছা মতো নিলাম। এখানে একটা হাফ এনে ভিতরে একটা 2 দিব, sin 3x cos x। তাহলে আমি দেখো এখানে সূত্র যদি আমরা খেয়াল করি, 2 sin a cos b, অর্থাৎ এখানে আমি যে সূত্র লিখছি 2 sin x cos y, এই সূত্র হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে আমি লিখতে পারি sin a প্লাস b, অর্থাৎ 3x যোগ x, তারপর যোগ দিব আবার sin a মাইনাস b, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব dx। এবার ইন্টিগ্রেশন করার জন্য একটু সাজিয়ে নিচ্ছি, sin
এখানে হয় 4x আর এখানে হলো সাইন 2x। এবার ইন্টিগ্রেশন সাইন mx এর ইন্টিগ্রেশন আমরা সূত্র হিসেবে মুখস্থ জানি মাইনাস কস 4x/4। তারপরে এখানেও ঠিক সেম মাইনাস কস 2x/2। তাহলে এই হলো আমার ইন্টিগ্রেশন প্লাস সি। তাহলে সাইন mx মাইনাস কস mx/m, সাইন mx মাইনাস কস mx/m, এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে সাইন ও কসের গুণিতক আমি যদি কসটা আগে দিই, ধরো আমি কসটা এখানে আগে দিলাম আর সাইনটা পরে দিলাম, সেটা হয় আমার এরপরে সূত্র 2 cos a sin b সূত্র হলো sin a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। অর্থাৎ এই সূত্রটা যখন কসটা আগে চলে আসে, সাইনটা পরে যায়, তখন আমার সূত্রটা হয়ে যায় সাইন a প্লাস বি, মাঝখানে মাইনাস হয়ে যাবে সাইন a মাইনাস বি। তাহলে আমার মাঝখানে শুধু একটা মাইনাস চিহ্ন আসছে, আর কোনো পরিবর্তন হলো না, আরেকটা অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে যারা ত্রিকোণমিতির সূত্র ভালো পড়ো তাদের জন্য কোনো অসুবিধা নেই। এখানে তোমার মেন হলো ত্রিকোণমিতির সূত্রটা তোমাকে স্পষ্ট পারতে হবে। তাহলে আমি কস সাইন করলাম, এরপরে সূত্রটা দিচ্ছি আমি কসের সাথে কসের গুণিতক। যদি কসের সাথে কসের গুণিতক করতে যাও তাহলে আমি দুটোই কস বানাই দিলাম, এটাও কস এক্স বানিয়ে দিলাম, তাহলে এটাও কস বানিয়ে দিলাম। তাহলে আমার এখানে ত্রিকোণমিতির সূত্র হলো দুইটাই যখন কস হয় 2 cos a cos b সূত্র cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি এখানে cos a প্লাস বি, এখানে cos a মাইনাস বি। তাহলে আমার সূত্র অনুযায়ী আমি এটা আগেটা ছিল সাইনের, এখন হয়ে গেল কসের। তাহলে কস এখানে প্লাস এখানে কস। তাহলে আমরা যদি সূত্রটা ঠিক রাখি তাহলে ত্রিকোণমিতির এরপর ইন্টিগ্রেশনে এই নিয়ম অনুযায়ী কসের ইন্টিগ্রেশন হলো সাইন 4x/4, কসের ইন্টিগ্রেশন সাইন 2x/2 হয়ে গেল আরেকটা অঙ্ক। তা আমি কসের সাথে কসের গুণিতক আরেকটা অঙ্ক করে ফেললাম। সর্বশেষ সাইনের সাথে সাইনের গুণিতক। যদি দুটোই সাইন হতো তাহলে আমরা কী পাবো? দুটোই যদি সাইন হয় তাহলে আমার ত্রিকোণমিতির সূত্রটা শুধু চেঞ্জ হবে। তাহলে এটা দুটোই যদি সাইন হয় তাহলে দুটোই আমি সাইন দেওয়ার পর ত্রিকোণমিতির সূত্র হবে নিচের লাস্টের সূত্রটা। এখানে হবে cos a মাইনাস বি আগে, তারপর মাঝখানে মাইনাস cos a প্লাস বি। সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যাবে cos 2x, মাঝখানে মাইনাস, তারপর এখানে cos 4x। তাহলে আমার cos 2x এর ইন্টিগ্রেশন কত? আমি জানি cos 2x এর ইন্টিগ্রেশন হলো sin 2x/2, আর এখানে মাইনাস, আর sin cos 4x এর ইন্টিগ্রেশন হলো sin 4x/4 হয়ে গেল আরেকটা অঙ্ক। তাহলে এই যে আমি আরেকটা অঙ্ক করে ফেললাম, এটা হলো লাস্টের নবম সূত্রের। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন সাইন ও কসের গুণিতক আকার এমন যে অঙ্কগুলো পাঠ্য বইতে আছে, বেশিরভাগ অঙ্ক আমি কিন্তু তোমাদের অনলাইনে এখন আমি শেষ করে ফেলছি। তাই হোক, এখানে এই অঙ্কগুলোর মধ্যে দুই একটা অঙ্ক আছে একটু বাড়তি কাজ, যেমন sin to the power 4x, cos to the power 4x, এমন একটা অঙ্ক আমি করি। sin to the power 4 বা cos to the power 4 হলে আমরা বাড়তি কী কাজ দাঁড়াই দেখো। যদি অঙ্কটা sin to the power 4x দিয়ে আসে তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 2 sin স্কয়ার x দিয়ে আমরা হোল স্কয়ার দিব। যেহেতু এখানে আমি একটা 2 সূত্রের জন্য এনেছি, 2 বর্গ 4 যা 1/4 দিয়ে ব্যালেন্স করব। তাহলে 1/4 এতে সূত্র 1 মাইনাস কস 2x। এখন সূত্র কোনটা? ওই যে প্রথম যে সূত্রটা আমি লিখছি ওই সূত্রটা, 2 sin স্কয়ার x, ওই প্রথম সূত্রটা 1 মাইনাস কস 2x। এবারে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যদি আমি প্রয়োগ করি 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x। এখানে ইন্টিগ্রেশন যোগ্য এখনও হয়নি, কেন? এখানে এই cos স্কয়ার 2x এর জন্য আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। এই cos স্কয়ার 2x এর জন্য আবার ওই cos স্কয়ার 2x এর সূত্র ইউজ করার জন্য এটা সামনে একটা অতিরিক্ত আবার হাফ আনবো। তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ এনে 2 cos স্কয়ারের সূত্র ইউজ করার জন্য একটা 2 আনবো, 2 cos স্কয়ার 2x। দেখো 1/4, 1 মাইনাস 2 cos 2x হাফ, এখানে আসবে 1 প্লাস কস, এখানে 2 গুণ হয়ে গেলে এটা 4x হয়ে যাবে। তা আমি ইন্টিগ্রেশন এখনও করিনি। এবার ইন্টিগ্রেশন করে এখানে হাফ আছে 1 আছে, এটা একসাথে নিয়ে আসতে পারি। তাহলে 1 আর হাফ যোগ করলে হয় 3/2 মাইনাস 2 cos 2x, তারপরে প্লাস হাফ cos 4x। এবার ইন্টিগ্রেশন করার জন্য আমি অঙ্কটাকে কাজ করব। এই হলো আমার অঙ্কের ক্যালকুলেশন। এবার ইন্টিগ্রেশন যদি আমি করতে পারি, সূত্র এই যে সূত্রগুলো ইউজ করতে পারি, তাহলে আমার অঙ্ক কাঙ্ক্ষিত রেজাল্ট এসে যাবে। তাহলে 3/2 তো সহগ, একটা ধ্রুবক, তার সাথে একটা x আসবে ইন্টিগ্রেশন করলে। তাহলে আমি শেষ লাইনটা লিখতেছি 3/2x আসবে, আর এখানে 2 cos 2x ইন্টিগ্রেশন হবে sin 2x/2, তারপরে লাস্টে cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x/4। তাহলে ইন্টিগ্রেশন শেষ, প্লাস সি দিয়ে আমি কাজ শেষ করব। এই যে
সাইন টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করলাম। সাইন টু দি পাওয়ার 4x কী করলাম আবার বলছি, 2 সাইন স্কয়ার x সূত্র আনার জন্য 2 এনেছি, এই 2 দিয়ে ব্যালেন্স করতে 1/4 দিয়েছি। 2 সাইন স্কয়ার থিটা হলো 1 মাইনাস কস 2 থিটা। এবার হোল স্কয়ার ভাঙাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই কস স্কয়ারকে আবার দূর করার জন্য হাফ ইন্টু 2 দিলাম। 2 কস স্কয়ার থিটা হলো 1 প্লাস কস 2 থিটা, অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেল। এখানে একটা হাফ আছে, হাফ এসে 1 এর সাথে 3/2 হয়, আর এটা যা আছে রইল হাফ ইন্টু কস 4x। এবার ইন্টিগ্রেশন 3/2 ইন্টিগ্রেশন 3/2x cos 2x integration sin 2x/2 cos 4x integration sin 4x/4 প্লাস c। এখন যদি অঙ্কটা sin টু দি পাওয়ার 4 না হয়ে cos টু দি পাওয়ার 4 হয়, একদম সেম ঘটনা ঘটবে। cos হলে এটা cos হবে, তাহলে এটা প্লাস হবে। আমি যদি অঙ্কটা cos-এর অঙ্কটা হতো, এটা cos টু দি পাওয়ার 4 হতো, এখানে যদি cos হতো, যদি এটা cos হতো তাহলে এটা প্লাস আসতো, প্লাস আসতো, প্লাস আসতো, প্লাস আসতো, প্লাস প্লাস, অর্থাৎ cos হলে এখানে অ্যান্সারের সামান্য একটা পরিবর্তন ঘটেছে, প্লাস হচ্ছে। এই যে আমি অঙ্কটা করলাম সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x, এই দুটো অঙ্ক একটু বাড়তি কাজ করা লাগছে। আরেকটা অঙ্ক বাড়তি কাজ করা লাগে, সেটা হলো আমি যেটা সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার একটা অঙ্ক আমি করে দিয়েছি আমার পিডিএফে। আমি এই যে এই জায়গাগুলো একটু মুছে ফেলি। কি আরেকটা অঙ্ক সাইন স্কয়ার, এটা বাড়ি কাজের মধ্যে দেওয়া আছে কস স্কয়ার এক্স। এখানে একটা ভেজাল করছে, দুইটার উপরে স্কয়ার আছে, তো আমি একটা সুযোগ পেয়েছি এখানে। এখানে যদি আমি একটা কাজ করি সাইন এক্স কস এক্স হোল স্কয়ার করি, দেখো একটা 2 দিয়ে হোল স্কয়ার করতে পারি। সূত্র মিলাইলাম 2-র জন্য, আর 2-র জন্য ব্যালেন্স করলাম 1/4, তাহলে 1/4 ভিতরে হয়ে গেল সাইন 2x। তাহলে উপরে তো স্কয়ার আছে, তাহলে স্কয়ার মানে এখানে আসবে স্কয়ারটা, তাহলে 1/4 ভিতরে একটা 2 দিলাম, 2 দিয়ে সাইন স্কয়ার 2x dx 1/4। এটা 2 আনার কারণে বাইরেটা হাফ দিতে হবে অতিরিক্ত, তাহলে এটা 1/8 হয়ে যাবে, এটা 1/8 হয়ে যাবে। 2 সাইন স্কয়ার এটা 1 মাইনাস কস 4x। এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে আসতেছে 1/8, 1-এর জন্য x, কসের জন্য হবে সাইন 4x/4। তাহলে আজকে 3টা ইন্টিগ্রেশন সূত্র বারবার এসেছে, 1 সাইন mx cos mx। আমরা যদি এই ইন্টিগ্রেশন 3টা সূত্র আর ত্রিকোণমিতি 9টা সূত্র ঠিকভাবে মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি যে কয়টা অঙ্ক করলাম, এই অঙ্কগুলো তো আমি সব অনির্দিষ্ট সমাকলন করলাম। আমরা জানি এখানে অনির্দিষ্টর পাশাপাশি কি আছে, নির্দিষ্ট সমাকলন আছে। ধরো আমার বোর্ডে এখন 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্কের মধ্যে তোমার একটা লিমিট বসাই দেওয়া হলো, এখানে নিচে একটা 0 দিয়ে দেওয়া হলো, উপরে একটা π/2 লিখে দেওয়া হলো, 0 থেকে π/2 এরকম যদি দেয়, তাহলে আমরা কি করব, আমরা 0 থেকে π/2 যদি থাকে, আমরা পুরো অঙ্কটাই 0 টু π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2 লিখে যখন ইন্টিগ্রেশন শেষ হবে ঠিক সেই লাইনে আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে 0 π/2 দিব, নিচে 0 দিব। তাহলে আমি যতগুলো অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্কে যদি আমরা এরকম লিমিট বসিয়ে দিই, তাহলে আমার লিমিটের ক্ষেত্রে এখানে কি হবে, প্রতি লাইনে লিমিটটা লিখে দিব। 0 এই যে π/2, এই যে 0 এই যে π/2 লিখে দিলাম, এই যে 0 এই যে π/2 লিখে দিলাম, তারপরে এখানে 0 এখানে π/2 লিখে দিলাম, তারপর ইন্টিগ্রেশন তো এই লাইনে শেষ, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কিন্তু আর সি দিব না। তাহলে আমরা যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা এই কাজটা করতে পারি। আমরা গত ক্লাসেও এই কথা বলেছিলাম, অনির্দিষ্ট সমাকলন যে পারবে সে নির্দিষ্ট সমাকলনও পারবে। এবার উর্ধ্বসীমা আগে বসাবো, মাইনাস দিয়ে নিম্ন সীমা বসাবো। ধরো আমি এখানে এক্সের জায়গায় π/2 বসালাম, মাইনাস সাইন 4 × π/2 ডিভাইডেড বাই 4, এটা প্রথম ঊর্ধ্ব মানটা আগে বসাইলাম। এবার মাঝখানে মাইনাস দিয়ে এবার আমি নিচের মানটা বসাবো, মাঝখানে মাইনাস দিয়ে আমি নিচের মানটা বসাবো। এই যে মাইনাস দিয়ে 0 বসাচ্ছে, এক্সের মান 0 বসালে 0, আর এখানে 0 বসালে এটা সাইন 0 তো 0, আমি একবারে 0 লিখে দিলাম। তাহলে এখন সাইন 490 এটাও 0। তোমরা যদি এখানে মানগুলো বের করতে না পারো, তোমরা এটা 49 সাইন 490 এটা হলো 0, কীভাবে তুমি ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার পেয়ে যাবে। তাহলে আমার এখানে আসলো π/16। তাহলে আমি আজকে সর্বশেষ যে অঙ্কটা করলাম এটার উপরে একটা কী করলাম, এটা লিমিটের অঙ্ক। আমি কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট পাশাপাশি আলোচনা করতেছি। অনির্দিষ্ট অঙ্কের উপরে আমার বেশি জোর থাকবে, নির্দিষ্ট অঙ্ক আমি প্রতি নিয়ম থেকে একটা দুইটা করে যাবে, বেশি করাবো না। এরপরে দেখো আমি যদি এই আরেকটা অঙ্ক আছে আমার এখানেও যদি আমরা একইভাবে একটা উর্ধ্বসীমা নিম্নসীমা বসিয়ে দিই, এই যে উপরে নিচে একটা উর্ধ্বসীমা নিম্নসীমা বসিয়ে দিলাম, এরকম উপরে নিচে উর্ধ্বসীমা নিম্নসীমা বসিয়ে দিলাম, তাহলে আমি পূর্বের ন্যায় একই কথা বলবো। 0 এই যে উর্ধ্বসীমা নিম্নসীমা বসাই দিলাম, 0 π/2, 0 π/2, 0 π/2
তাহলে এই যে ইন্টিগ্রেশন শেষ, আমি এখানে সিটা মুছিয়ে দিলাম, উপরে দিব π/2, নিচে দিব 0। তো এবার উর্ধ্বসীমাটা একবার বসাবো, মাঝখানে মাইনাস দিয়ে 0টা বসাবো, এরপরে যা হতো এটাই রেজাল্ট। এভাবে অনির্দিষ্ট সমাকলন তোমাকে পারলে তুমি নির্দিষ্ট সমাকলন পারবা। যেমন আমি অঙ্কটা কিন্তু অলরেডি আমি মুহূর্তের মধ্যে করে ফেলছি, যেহেতু আমার লিমিটটা আগেই লেখা ছিল। এবার উর্ধ্বসীমা আগে বসাবো, 1/4 কত π/2, প্রত্যেকটা এক্সের জায়গায় π/2 বসাই দিব, π/2। আর এখানে যেহেতু sin 2π/2 কিন্তু 0, তাহলে আমি একবারে লিখে দিলাম 0, এরপরটাও 0, আমি একবারে লিখে দিলাম 0। তারপরে মাঝখানে যে নিচের মানগুলো 0, সব 0 বসালে সব 0 হবে। তাহলে আমি এই মানগুলো পাওয়ার পর আমি লিখব 3π ডিভাইডেড বাই 4 × 8, 8 × 16। আমি কিন্তু আরেকটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক যা জাতীয় পরীক্ষায় আর অনেকবার এসেছে, করে ফেললাম। তাহলে নির্দিষ্ট সমাকলন আলাদাভাবে আমাকে বেশি কাজ করতে হয় না, শেষের দিকে যে আমাদের একটু লিমিটের উর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা বসাইতে হয়। এই জিনিসগুলো যার স্পষ্ট আছে তার অসুবিধা হবে না। আমরা এতক্ষণ আমি আমার পিডিএফে যে অঙ্কগুলো আছে তার কাছাকাছি কিছু অঙ্ক আলোচনা করলাম। প্রত্যেকটা অঙ্কের আমার মূল বৈশিষ্ট্য ছিল সাইন ও কসের গুণিতক আকার, এমন গুণিতক আকার যাদের ত্রিকোণমিতিক সূত্র ছিল, সূত্রের মাধ্যমে গুণিতক আকার মুক্ত করে আমি অঙ্ক করেছি। এখন দেখা যায় একটু ভেজাল, সাইন ও কসের গুণিতক আকার অঙ্ক কিন্তু আরও রয়ে গেছে বইতে। আমি কি করছি, ওই অঙ্কগুলো আরও কিছু অঙ্ক নিয়ে আরেকটা নিয়ম তৈরি করছি, সেটা হলো নিয়ম 4। আজকে আমি আরেকটা নিয়ম আলোচনা করতেছি, নিয়ম 3। আমরা 2 নম্বর নিয়ম শেষ করছি এতক্ষণ। নিয়ম 3 দেখো, নিয়ম 3 আমি আমার পিডিএফ থেকে যে নিয়ম 3 দিয়েছি, সাইনের ঘাত mx, কসের ঘাত dx। আমি এখানে সাইন ও কসের গুণিতক আকার, এমন গুণিতক আকার কিছু অঙ্ক করেছি নিয়ম 2তে যাদের ত্রিকোণমিতিক সূত্র ছিল। সাইন ও কসের গুণিতক আকার এমন কিছু অঙ্ক আরও রয়ে গেছে যাদের ত্রিকোণমিতিক সূত্র ইউজ করার সুযোগ থাকে না। এই অঙ্কগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এই দুইটা অ্যাঙ্গেল অলওয়েজ সমান থাকে। 1 নম্বর বৈশিষ্ট্য যে এই দুইটা অ্যাঙ্গেল অলওয়েজ কি থাকবে, সমান থাকবে। পাশাপাশি ওই যে ঘাত দুইটি এম ও এন এর মধ্যে কমপক্ষে একটি বিজোড় ঘাত থাকবে, তাহলে আমার এই নিয়মের অঙ্ক চেনার একটা সহজ উপায় আমি বলে দিলাম। কি আবার বলছি, নিয়ম 2 এর সাথে নিয়ম 3 এর পার্থক্য হলো এখানে সাইন ও কসের যে গুণিতক আকার থাকবে তাদের ঘাত 2 m এই দুটির মধ্যে কমপক্ষে একটা বিজোড় ঘাত থাকবে। তাহলে এটা আমার খুব ইম্পর্টেন্ট তথ্য। পাশাপাশি অ্যাঙ্গেলটা সমান থাকবে। যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমি বুঝবো এটা নিয়ম 3 দিয়ে নয়, নিয়ম 2 দিয়ে নয়, নিয়ম 3-এ করব। নিয়ম 3-এ আবার আমার প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা গত ক্লাসগুলোতে তেমন অঙ্ক পাইনি, এখন আমরা অনেক অঙ্ক পাবো। যেমন আমি একটা অঙ্কে ইচ্ছামতো একটা অঙ্ক নিলাম, সাইন কিউব এক্স কস স্কয়ার এক্স। খুব খেয়াল করতে হবে আমার আলোচনাটা। এখানে কিন্তু আমি যে অঙ্কগুলো নিয়ম 2-তে নিয়েছি সেই 2-এর কাছাকাছিও নাই এটা। তাহলে এখানে অ্যাঙ্গেল সমান, একটা ঘাত 3 একটা ঘাত 2, তাহলে একটা ঘাত বিজোড় আছে। তা আমার কথা হলো আমি একটা ঘাত কমপক্ষে বিজোড় থাকতে হবে। এই অঙ্কগুলোর মধ্যে কি করণীয় দেখো, যেটা বিজোড় ঘাত থাকবে ওই বিজোড় ঘাত থেকে আমি একটা সিঙ্গেল পদ আলাদা করে ফেলব, যেটা বিজোড় ঘাত থাকবে ওটার থেকে আলাদা করব, যেটা বিজোড় ঘাত থাকবে তার থেকে আলাদা একটা সিঙ্গেল পদ, যেটা একদম ডিএক্সের সামনে নিয়ে যাব। এবারে যেটা আমি আলাদা করব, এটা তো সাইন এক্সকে আলাদা করলাম, বাকি সব কস বানাই ফেলব, বাকি সবগুলোকে কস ফাংশন বানাই ফেলব। যেটা তো সাইন এক্স আছে, এটা সাইন এক্স, এটা সাইন এক্স, বাকি সবগুলো কস বানাই ফেলবো। অর্থাৎ এই সাইন স্কয়ারকে 1 মাইনাস কস স্কয়ার এটা লিখবো। এবার ধরি এই সাইন এক্সকে আনার জন্য আমি কস এক্সকে জেড ধরবো। আমাদের মনে রাখার সুবিধার জন্য আমি বলবো, যদি এখানে সিঙ্গেল সাইন থাকে তাহলে কসকে জেড ধরতে হবে, যদি সিঙ্গেল ফাংশন কস থাকে তাহলে সাইনকে জেড ধরতে হবে। এটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন মাত্র শুরু করছি, তো আমাদের অনেকগুলো নিয়মে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। তাহলে কস এক্সেরকে আমি জেড ধরলাম, কসের অন্তরীকরণ হলো সাইন এক্স, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তোমরা তো অন্তরীকরণ শিখেছ,
এই যে আমরা সাইড নোট দিচ্ছি, এই সাইড নোটটা অলওয়েজ যে কোনো অঙ্কে প্রতিস্থাপনটা সবসময় অন্তরীকরণ। তাই কসের অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স, আমি কার সাপেক্ষে করেছি, এক্সের সাপেক্ষে, এই জন্য ডিএক্স। আর জেডের অন্তরীকরণ জেডের সাপেক্ষে হলো 1, যেহেতু জেডের সাপেক্ষে করছি ডি জেড। এবার আমি মাইনাসটা ডান পাশে দিয়ে দিলাম। এবার দেখো মান পুট করতেছি, এই 1 মাইনাস এই কসের মানটা আমি জেড ধরছি, তাহলে লিখলাম জেড স্কয়ার, এই কসের মানটা জেড, তাহলে জেড স্কয়ার, সাইন এক্স ডিএক্স হলো মাইনাস ডি জেড। এবার ইন্টিগ্রেশনের জন্য আমি একটু সাজাবো, গুণ করে দিব জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কয়ার, যেহেতু মাইনাস আছে আমি মাইনাস দিয়ে গুণ করে এই মাইনাসটা আগে লিখছি, প্লাসটা পরে লিখছি। এবার ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন কোনটা, আমাদের এক্স টু দি পাওয়ার এন, যে ইন্টিগ্রেশন সূত্রটা ছিল, কী ছিল এটা, এক্স টু দি পাওয়ার এন, কী ছিল সূত্রটা, ঘাত 1 বৃদ্ধি পাবে সেই ঘাত নিচে আসবে প্লাস। তো এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। এক্স টু দি পাওয়ার এন, ঘাত 1 বাড়বে সে ঘাত আবার নিচে আসবে। তাহলে আমি এখানে জেড টু দি পাওয়ার 4, তাহলে আমার কত আসবে এখানে, জেড টু দি পাওয়ার 4 হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 4 5 হয়ে যাবে, ঠিক, মাইনাস জেড কিউব বাই 3 হয়ে যাবে প্লাস সি, কারণ জেডের ঘাত 4 ছিল 1 বেড়ে 5 হবে, জেডের ঘাত 2 ছিল 1 বেড়ে 3 হবে, ওই ঘাত আবার নিচে হবে এই সূত্রের মাধ্যমে। এবার আমার অঙ্ক তো আমি জেড ছিল না, আমি তো এটা প্রতিস্থাপনের জন্য জেড ধরে নিয়েছিলাম, ওই জেডের মানটা সর্বশেষ বসিয়ে দেব। এই যে বসাই দিলাম কস, এই যে বসাই দিলাম কস। তাহলে এই নিয়মের একটা অঙ্ক করলাম, আমি পরপর 3 থেকে 4টা অঙ্ক করব, তারপরে দেখবে যে তোমাদের নিয়মটা, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, নিয়মটা বোঝার চেষ্টা করবে, তারপর পিডিএফ থেকে কিছু অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করবে, করা অঙ্কগুলো আগে দেখবে, পরে বাড়ি কাজগুলো করে নেবে। এরপরে দেখো আমি এখন যে অঙ্কটা করলাম তার কাছাকাছি আরেকটা অঙ্ক করতেছি, ইন্টিগ্রেশন কস কিউব এক্স সাইন স্কয়ার এক্স। আগের মতো বলবো যে এটা বিজোড়, তার বিজোড় পর থেকে একটা পদ আলাদা করব, বিজোড় থেকে আলাদা করব, সবসময় মনে রাখবা বিজোড় থেকে আলাদা করতে হবে। তাই আমি কস কিউব বিজোড়, কস কিউব থেকে একটা পদ আলাদা করলাম, তারপরে যেটা আলাদা করব ওইটা ব্যতীত বাকিগুলো সাইন বানাবো। কস স্কয়ারকে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স লেখা যায়, এই যে সাইন স্কয়ার এক্স লেখা যায় কস এক্স ডিএক্স। তা আমি যেটাকে আলাদা করব সিঙ্গেল কস, তাহলে আমি জেড দেবো সাইনকে, তাহলে জেড ধরবো, উল্টাটা ধরবো সবসময়, যাকে আলাদা করবো কসকে আলাদা করে সাইনকে জেড ধরবো, তাহলে সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ হলো কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড। এবার মানগুলো পুট করে দেবো, তাহলে এখানে 1 মাইনাস জেড স্কয়ার ডি জেড। তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমরা মান এরকম প্রতিস্থাপনের কাজ করি তখন আমরা মান বসাই, এক লাইনে মান বসাইতে হবে, অর্থাৎ আগের চলক এক্স, এখনকার চলক জেড, আংশিক মান বসানোর সুযোগ নাই, একসাথে মান বসাতে হবে। তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন করার জন্য এখানে লিখলাম জেড স্কয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড, তাহলে আমার ইন্টিগ্রেশন যোগ্য হয়ে গেল। এখন আমি ইন্টিগ্রেশন করে দিলে জেড কিউব ডিভাইডেড বাই 3 জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার জেডের মানটা যেহেতু আমার ধরা আছে, জেডের মানটা আমি বসেই দিলাম, সাইন এক্স ডিভাইডেড বাই 5 প্লাস সি। তো আমি একটা করলাম কসের বিজোড়, আরেকটা করলাম সাইনের বিজোড়। যদি দুইটাই বিজোড় হয় তাহলে কী করব, দেখো খুব ইম্পর্টেন্ট তথ্য, যদি দুইটা বিজোড় হয় তখন আমরা কী করব। তো একটা অঙ্কে তুমি এমন পেয়েছ সাইন কিউব এক্স কস কিউব এক্স, দুটোই বিজোড়, এক্ষেত্রে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি যে নিয়মে করে অঙ্ক হবে, তুমি সিঙ্গেল পদ যে অংশ থেকে আলাদা করতে চাও এটা তোমার ব্যাপার। তুমি যদি মনে করো সাইন থেকে আলাদা করবা তাও হবে, তুমি যদি মনে করো কস থেকে আলাদা করবো তাও হবে, এটা তোমার ব্যাপার, যেভাবে করো রেজাল্ট আসবে। তাহলে আমি কস কিউব থেকে আলাদা করতেছি। কথাটা আবার বলি, যদি উভয় বিজোড় থাকে তাহলে আমি যে কোনো একটা বিজোড় অংশ থেকে একটা পদ আলাদা করলেই হবে। আমি এখন আলাদা করছি কস এক্স, ইচ্ছে করলে আমি সাইন এক্সকেও আলাদা করতে পারি। তাহলে আমি যেহেতু কস এক্সকে আলাদা করছি, তাহলে আমি এখানে কি করব, বাকি সবগুলোকে এই কস স্কয়ারকে সাইন বানাই ফেলব। যেহেতু আমি কসকে আলাদা করছি, তাহলে আমি জেড ধরবো সাইনকে, তাহলে আমি ধরে নিচ্ছি, সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ হলো কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড। এবার মানটা পুট করে দাও, জেড কিউব 1 মাইনাস জেড স্কয়ার কস এক্স ডিএক্স হলো ডি জেড, তাহলে আবার এখানে আসতেছে জেড টু দি পাওয়ার কিউব জেড টু দি পাওয়ার 5, হ্যাঁ, তারপরে ডি জেড। তারপরে লাইনটা আমি পাশে লিখতেছি, জেড
টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই না 4 ডিভাইডেড বাই 4 জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস সি। তাহলে আমার এখানে জেডের মানটা কী ছিল সাইন এক্স, তাহলে জেডের মানটা ছিল সাইন এক্স, সাইনটা বসাই দিলাম সাইন টু দি পাওয়ার 4 এক্স বাই 4 সাইন টু দি পাওয়ার 6 এক্স বাই 6 প্লাস সি। তাহলে আমি উভয় বীজেরও একটা দেখালাম। আমি পরপর তিনটা অঙ্ক, একটাতে সাইনের বীজও দেখেছি, একটাতে কসের বীজও দেখেছি, আর এখন সাইন ও কস উভয়কে বীজও দেখেছি। এই উভয়কে বীজও যখন আমরা দেখাবো তখন অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। আমি এখন একটা নিয়ম করছি, আমি চাইলে সাইনকেও আলাদা করে আরেকভাবে করতে পারতাম, হয়তো এই রেজাল্টটা আরেক রকম দেখতে হতো, তা এতে কোনো অসুবিধা নেই। একই অঙ্ক একাধিক নিয়মে করা যায়, এটা আমি গত ভিডিওতে বলেছিলাম। একই অঙ্ক একাধিক নিয়মে যদি করা যায় অ্যান্সারে তারতম্য ঘটতে পারে। এতে অনির্দিষ্ট সমাকলনে যদি অ্যান্সারে তারতম্য ঘটে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে নির্দিষ্ট সমাকলনে কখনোই অ্যান্সারে তারতম্য ঘটবে না, অনির্দিষ্টতে ঘটবে। আমরা যে এই যে পরপর তিনটা অঙ্ক আলোচনা করলাম, আমার তো এই অঙ্কগুলোতে আবার নির্দিষ্ট সমাকলন আছে না, তাহলে এখানে আমার নির্দিষ্ট সমাকলনের একটু আমি ফাঁকে দিয়ে বলে নিচ্ছি। যদি এই অঙ্কটা, আমি যে অঙ্কটা এখন বোর্ডে আছে, এই অঙ্কটা যদি আমার এরকম থাকতো 0 থেকে π/2 একটা লিমিট দিয়ে দিলাম, তাহলে আমার 0 থেকে π/2 লিমিট দিয়ে দিলাম, 0 থেকে π/2 লিমিট দিয়ে দিলাম। এখানে এসে তো আমার চেঞ্জ, পরিবর্তন, আগে ছিল এক্সের ফাংশন, এখন হয়ে গেল জেডের ফাংশন। তাহলে আমার এই লিমিট যেমন আমার চলক চেঞ্জ হয়েছে, নিম্নসীমা ঊর্ধ্বসীমাও পরিবর্তন ঘটবে। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমি যে পাশে যে ধরছি এখানে আরেকটা বাড়তি কাজ আসবে, সেটা হলো আমাকে মানটা পরিবর্তন করতে হবে। আমি মানটা পরিবর্তন করে দেখাচ্ছি। কি মান ছিল? পূর্বে ছিল 0 এবং π/2, এই এক্সের মান ছিল 0 আর একটা ছিল π/2। তাহলে আমার যখন এক্সের মান 0, আমি এই সাইন এক্সের জায়গায় বসাবো সাইন 0, তখন সাইন 0 হলো 0, তাহলে জেডের মান হবে 0। আর এই π/2 যখন আমি এক্সের জায়গায় বসাবো সাইন π/2, তাহলে সাইন 90 হলো 1, তাহলে জেডের মান হবে 1। তাহলে আমি যখন জেডে যাচ্ছি আমার লিমিট নিচেরটা হয়ে গেল 0 আর π/2 জায়গায় হয়ে গেল 1, তাহলে নিচেরটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 1। তাহলে আমি যখন ইন্টিগ্রেশন শেষ করলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিব, তখন সি তো আর দেওয়া লাগবে না, আমি ইন্টিগ্রেশন দিয়ে উপরে দিব 1, নিচে দিব 0। এই মানটা হলো জেডের, তাই আমার এই শেষের লাইনটা জেডের মান বসানোর কোনো দরকার নেই। যেহেতু এই মানটা হলো জেডের, তাহলে আমি শেষের লাইনটা আর বসাবো না, আগে আমি ঊর্ধ্বসীমা 1 বসাবো, তারপরে 0 বসাবো। আমি যদি 1 বসিয়ে দিই, তাহলে দেখো 1 টু দি পাওয়ার 1/6, 0 বসিয়ে দিলে পুরোটাই 0 হবে। তাহলে এখানে লসাগুলো 4 আর 6 লসাগুলো 12, 3 - 2, তার মানে 1/12। আমি কিন্তু রুল আলোচনা করি। তোমাদের এই ইন্টিগ্রেশনে যারা রুল ধরে অঙ্ক না শিখবে, যারা পাঠ্য বই সিরিয়ালে অঙ্ক শিখবে, তারা কখনো ইন্টিগ্রেশন তোমার মন মতো শিখতে পারবে না। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিব, রুল ধরে অঙ্ক চিনে অঙ্কগুলো বুঝে তারপর অঙ্কগুলো করবে, এতে তোমার 1 অঙ্ক 10 অঙ্কের কাজ দিবে। তাহলে আমার নিয়ম 2 এবং 3-এর পার্থক্য ইনশাল্লাহ এত করে তোমরা বুঝে ফেলছো। আমি আরও 1-2 অঙ্ক করে আজকের ভিডিও এখানে শেষ করব। যেমন এখন যে নিয়মটা চলতেছে, এই নিয়মের মধ্যে আমরা 2-1টা অঙ্ক আমি আমার পিডিএফ থেকে আরেকটা অঙ্ক করি। এখন যে নিয়মটা, নিয়ম 3 চলতেছে, আমি পিডিএফ থেকে একটা অঙ্ক করি, এটা বাড়ির কাজের মধ্যে আছে। 0 থেকে π/2 সাইন কিউব এক্স রুট ওভার cos x dx। এখানে হয়তো কেউ বলতে পারো এই অঙ্কটার ক্ষেত্রে যে স্যার এখানে তো একটা রুট আছে, রুট মানে তো ভগ্নাংশ সূচক, আমি তো ভগ্নাংশ সূচক বলি। তাহলে আমি শুরুতে এই কথাটা বলে নিয়েছি, এই ঘাত দুইটার মধ্যে কমপক্ষে একটা বীজের থাকবে, এখানে কিন্তু অলরেডি আছে, একটা বীজের কিন্তু আছে। তাহলে আমার যেহেতু বীজের আছে, আমার কাজটা করতে অসুবিধা হবে না। তাহলে আমি যদি এখানে দেখো সাইন কিউব থেকে একটা সিঙ্গেল পদ আলাদা করে ফেলি, তাহলে আমার এই সাইন এক্সটা আমি এখানে নিয়ে আসলাম, সাইন এক্স dx। তারপরে 0 থেকে π/2 সাইন স্কয়ার লিখতে পারি 1 - cos স্কয়ার এক্স, আর এই এক্স cos এক্স ঘাতটা মূলত হাফ আছে, হাফ এরকম, তাই না? তাহলে সাইন এক্স dx। আমি এখন জেড ধরবো কাকে, যেহেতু আমার সিঙ্গেল পদ সাইন আছে, আমি জেড ধরবো কাকে, এখানে জেড ধরবো, আমি ধরে নিব cos x সমান জেড। তাহলে cos xকে যদি আমি জেড ধরি, তাহলে মাইনাস সাইন এক্স dx = dz। তাহলে আমার আসলো সাইন এক্স
ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এই পাশে যে ধরার ব্যাপারটা প্রতি অঙ্কে আমি কী বলছি, যা থাকবে তার উল্টাটা ধরবো, সিঙ্গেল পদ যা থাকবে তার উল্টাটা ধরবো, তাহলে আর পেস লাগে না। এবার আমি যেহেতু একটা লিমিট আছে, আমি লিমিটকে চেঞ্জ করার জন্য ওই একটু আগে যে অঙ্কটা বললাম বক্স করে এরকম লিমিটকেও চেঞ্জ করে দেবো এক্স জেড। তাহলে এক্সের মান 0 আর এটা ছিল π/2। আমি যদি 0টা cos এক্সের জায়গায় বসে, আমরা জানি cos 0 হলো 1, আর π/2টা যদি কসের জায়গায় বসাই তাহলে আমরা জানি এটা 0। তাহলে আমার লিমিট হয়ে যাচ্ছে, লোয়ার লিমিট হয়ে যাচ্ছে 0-র পরিবর্তে 1, আর আপার লিমিট হয়ে যাচ্ছে π/2-র পরিবর্তে 0। আর 1 মাইনাস কসের মান হলো জেড স্কয়ার, কসের মান হলো z⁻½ আর সাইন এক্স ডিএক্সের মান হচ্ছে মাইনাস ডিজেড। তা আমি এখন ইন্টিগ্রেশন করার জন্য এখানে একটু সরল করতে পারি। কি করতে পারি, নিচে তো 1 আছে, 1 রাখলাম, 1 রাখলাম, এখানে 0, তাই গুণ করে দিলে z⁻2 আর হাফে যোগ করলে 2 লগে হাফ যোগ করলে π/2 হয়, 2 2 2 4 π/2 আমি একবারই করে দিলাম। আর এই মাইনাস থাকাতে এটা আগে লিখলাম, আর এটা লিখবো মাইনাস z⁻½ ইন্টিগ্রেশন করার জন্য সাজাই ফেললাম, গুণ করে সাজাই ফেললাম। এবার ইন্টিগ্রেশন যোগ্য, এবার ইন্টিগ্রেশন করলে প্রথমে আসবে z⁻π/2 প্লাস 1, তাহলে হবে 7/2, নিচেরটাও হবে 7/2, মাইনাস হাফ যোগ 1 হবে 3/2, নিচেরটা হবে 3/2। আমি ইন্টিগ্রেশন শেষ করে ফেলছি, তাহলে উদ্দেশ্যীমা যাবে উপরে 0, নিম্নসীমা আসবে নিচে 1। তো এবার আমার কাজ হলো উপরে 0 মান বসে, 0 মান বসালে পুরোটাই 0 হয়, তাহলে আমি পুরোটাই 0 লিখলাম, আর মাঝখানে মাইনাস দিয়ে 1 বসাইলে 1-এর ঘাত যতই হয় 1, তাহলে এটা 2/7 হবে, আর মাইনাস এটা হবে 2/3। তাহলে মাইনাস, এবার লসাগু 3 × 7 = 21, তারপরে 3 × 2 = 6, 2টা কমন নিয়ে পেলাম 3 - 7, তাহলে আসতেছে কত, এখানে আসতেছে 7 3 = 4, 4 × 2 = 8/21, -8/21। এই যে অঙ্কটা করলাম এটার মতো একটা অঙ্ক আমার নোটে করা আছে। তাই নির্দিষ্ট অনির্দিষ্টটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। অনির্দিষ্ট হলে আমার একটু কাজ কম, নির্দিষ্ট হলে একটু কাজ বেশি, শেষের দিকে কাজটা মনে রাখতে হবে। আমি ধরো এই অঙ্কটার ক্ষেত্রে শুধু cos কিউবের অঙ্ক কিন্তু আমরা আজকে নিয়ম পড়াইছি, আমি শুধু cos কিউবের অঙ্ক চাইলে আমরা এই নিয়মে করতে পারি। এই দেখো cos কিউবকে লিখলাম সাইন কিউবকে লিখলাম সাইন স্কয়ার x × সাইন x, তাহলে বুঝে সাইন কিউব x cos কিউব x-এর অঙ্ক আমরা নিয়ম 2-এর সাথে সাথে নিয়ম 3ও করতে পারি। বলতে পারো স্যার এখানে তো 2টা নাই, আমরা তো আলোচনার মধ্যে 2টাই বলছিলেন। হ্যাঁ, এখানে একটু ব্যতিক্রম হলো, সাইন কিউব x cos কিউব x একা হইলেও এই নিয়মে করা যায়, তোমরা চাইলে এই নিয়মও করতে পারো। যেমন আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, sin⁵x অথবা cos⁵x-এর এই অঙ্কগুলো এই নিয়মে করা যায়। আমরা এই নিয়মের মধ্যে ফেলে দিচ্ছি কীভাবে, ধরো আমি cos⁵x অথবা sin⁵x এই অঙ্কটা এই নিয়মের মধ্যে ফেলে দিলাম। কিভাবে, cos আছে সাইন নাই, কিন্তু যেহেতু বিজোড় আছে সাইনের ঘাটটা 0 ধরে নিলেই তো হলো, তাহলে আমরা এই অঙ্কটাও এই রুলের মধ্যে আলোচনা নিয়ে আসতে পারি। কি, cos⁵x 4x একটা cos x-কে আলাদা করে ফেললাম, এই cos স্কয়ার x হোল স্কয়ার লিখলাম, তারপরে এই cos স্কয়ার x-কে লিখলাম 1 - sin স্কয়ার x হোল স্কয়ার লিখলাম। যেহেতু আমার সিঙ্গেল পদ, আমি কি করছি, cos-কে করছি, তাহলে আমি z ধরবো সাইনকে, তাহলে আমি এখন ধরি sin x = z, তাহলে cos x dx = dz। তাহলে আমি মানটা যদি বসাই দিই তাহলে 1 - z² আবার স্কয়ার dz, কারণ cos x dx-এর মান হলো dz। এবার এখানে হোল স্কয়ার ভাঙানোর পর আমি যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে হবে 1 - 2z² প্লাস z⁴। এবার ইন্টিগ্রেশন করে আমি মানটা z-এর মানটা বসিয়ে দিব, তাহলে ইন্টিগ্রেশন করলে 1-এর জন্য z আর 2z³ / 3 z⁵/5 প্লাস c। এবার z-এর মান যেহেতু আমার ধরা জিনিস ছিল, sin x-কে বসাই দিব, sin x বসাই দিলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে, sin x - 2 sin⁵x/3 প্লাস sin π/5x/5 প্লাস c। এখন যদি অঙ্কটা cos⁵ না হয়ে sin⁵ হতো, এটা যদি সাইনের মান হতো, তাহলে আমরা একই প্রক্রিয়ায় অঙ্কটা শেষ করতে পারবো। তাই আমাদের sin³
কস কিউব অথবা সাইন টু দি পাওয়ার 5x অথবা কস টু দি পাওয়ার 5x এই ধরনের অঙ্কগুলো আমরা নিয়ম 3-এ করতে পারি। কিন্তু সাইন টু দি পাওয়ার 5 বা কস টু দি 5 কিন্তু আগের নিয়মে করা যায় না, নিয়ম 2-এ করা যায়, কিন্তু সাইন কিউব কস কিউব একা হলে করা যায়। তাই এই যে অঙ্কগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে গেলাম, আমরা খেয়াল রাখতে হবে। এখানে তোমরা পাঠ্য বইতে যে অঙ্কগুলো আছে তোমরা মেন বইটা খুলে অঙ্ক করো, অসুবিধা নাই। মেন বইতে তোমরা দেখবে সাইন কসের গুণিতক আকার যত অঙ্ক আছে তুমি কাছাকাছি অঙ্কগুলো আমি যে আইটেমগুলো আলোচনা করলাম এগুলো তুমি দেখবে একসাথে আইনে তুমি অঙ্কগুলো সাজাইলে এইভাবে চলে আসবে, বেশিরভাগ অঙ্ক চলে আসছে। তবে ইনভার্স ফাংশন বা ট্যান, কোসেক, কট, অন্য অন্য যে ত্রিকোণমিতিক ফাংশন আছে এই ফাংশনের অঙ্কগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনের ক্লাসগুলোতে নিয়ে আসবো। তাহলে এখানে আমি চেষ্টা করেছি সাইন ও কসের গুণিতক আকার যে অঙ্কগুলো বিশেষভাবে দেখেই আমরা চিনতে পারবো ওই অঙ্কগুলোর উপর আমি এখানে কাজ করেছি। তাহলে যারা আমরা অনলাইনে ভিডিওগুলো দেখব, ভিডিওগুলো দেখার সাথে সাথেই আমি পিডিএফটা নিয়ে বসবো। পিডিএফের উপর আমি করা অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝে বুঝে করব। যদি আমরা করা অঙ্কগুলো বুঝে করতে পারি তাহলে আমি বাড়ির কাজটা ইনশাল্লাহ করতে পারবো। এছাড়া তোমরা বাড়ির কাজ করতে না পারলে আমার তো জুম ক্লাস চলবে, আমরা যারা সরাসরি পড়তে আসি সমস্যা তো দেখাতেই পারবো। ঠিক আছে, আজকে আমার টার্গেট ছিল আমি আজকে তোমাদের ক্লাসে মাত্র 2টি নিয়ম নিয়ে আমি কথা বলেছি। নিয়ম আমার লেকচার শিট অনুযায়ী নিয়ম 2 আর নিয়ম 3। আগামী ক্লাসে আমি চেষ্টা করব আমার নিয়ম 4 এবং 5-এর উপরে আলোচনা করতে। নিয়ম 5-এ যদিও অঙ্ক বেশি আছে, আমি চেষ্টা করব নিয়ম 4 এবং 5 আগামী ক্লাসে শেষ করতে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই ভালো থাকি, সুস্থ থাকি এই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।